হতে না হতে মহলের অভ্যন্তরে ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। কোরআনের মধুর সুরে প্রতিধ্বনিত হচ্ছে অন্দরমহলে। অপরূপার ঘুম ভাঙল দেরিতে। সারা শরীর ব্যথা হয়ে আছে, মাথাটা ভার হয়ে আছে। কোনো এক গোপন ব্যথায় সারা রাত বালিশ আঁকড়ে ধরে কেঁদেছে সে। ভাগ্য তাকে কোথায় এনে ছুঁড়ে ফেলেছে যেন। এই মহলের মানুষগুলোকে তার বড়ই অদ্ভুত লাগে। কাল একজন অকারণেই তাকে আঘাত করলো। সে তো কখনো কাউকে এভাবে আঘাত করতে পারতো না। মহিলা কেন এমন করলো অপরূপা ভেবেই পেল না। অন্যদিকে একটা মানুষকে নির্মমভাবে মারলো। এরা এমন কেন? সে বর্তমান আর ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়। ভাবে এই মহলে তার দিনগুলো কিভাবে যাবে। কখন তার অপেক্ষার প্রহর ফুরাবে, কখন মানুষটা আসবে। তার কোনো নড়াচড়া না দেখে বাবা আদেশে সম্মুখ গতিতে অপরূপার কক্ষটিতে পা রাখলো সায়রা। ঘরের জানালা কপাট মেলে দিল। এক টুকরো ভোরের আলো জানালা দিয়ে ঢুকে মেঝেতে গড়াগড়ি খেল তক্ষুনি। বিছানায় ঘুমিয়ে আছে এক কোমলমতি নারী। ভোরের পাখির কুলজন কানে আসতেই সুষুপ্ত চোখ দুটো মেলল অপরূপা। ঠোঁট নাড়তে যেতেই প্রচন্ড ব্যথায় অনুভব হলো তার। হাত পা টান দিয়ে মাথাটা পুনরায় তুলোর বালিশে দিতেই চোখের কোণে বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়রা এসে পাশে বসে বলল, ঘুম ভালো হয়েছে? উঠে পড়ো। আচ্ছা, তোমার নামটা তো অনেক বড়। তোমার বাড়িতে কি নামে ডাকতো? অপরূপা উঠে বসলো ধীরে ধীরে। সায়রা তার দিকে দৃষ্টি ফেলল। কাল যেমন বিধ্বস্ত লাগছিল তাকে, আজ ভোরের আলোয় তার চেয়েও বেশি স্নিগ্ধ লাগছে তাকে। গত রাতেই সায়রা আর সোহিনী মিলে তাকে নিরলঙ্কার করে একটা সবুজ রঙের সুতির শাড়ি পরিয়ে দিয়েছে। নিভাজ ললাটে দুপাশে বিন্যানোচ্ছিন্ন কয়েকটা কোকড়া চুল জড়ো হয়ে আছে ঠিক তারই মতো করে। অতিশয় নিষ্পাপ চেহারায় সে সায়রার দিকে তাকিয়ে থাকলো। আঁচল টেনে গায়ের আঁচল জড়িয়ে উত্তর দিল, অপা ডাকতো। সায়রা তার জবাব পেয়ে পাশ ঘেঁষে বসলো। বলল, তাহলে আজ থেকে আমরাও তোমাকে অপা বলে ডাকবো। তুমি আমাদের নাম ধরে ডাকতে পারো। অপরূপা পূর্ণমেদুর দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তেই সোহিনী কক্ষে প্রবেশ করলো। এই অপরূপা, রসাই ঘরে চলো, মা বেগম তোমাকে ডেকেছে। ভয় পেও না, হ্যাঁ? সায়রার ওর হাতটা আলতো করে ধরে বলে, আম্মাজান মাঝে মাঝেই অস্বাভাবিক আচরণ করেন, তুমি এটা মাথায় রেখো না। একবার ওনার মন জয় করতে পারলে উনি তোমাকে অনেক মহব্বত করবে। অপরূপা মৃদু মাথা ঝাঁকায়। সায়রা আর সোহিনীর সাথে রসাই ঘরে চলে যায়। পাশের কামরা হতে পুরুষালী গলার স্বর কানে ভেসে আসে। বুক কামড়ে ধরে, মনে হয় ওইখানে উনি আছেন। প্রকাণ্ড রসাই ঘরের একপাশে মাটিতে পাটের চট বসে গপাগপ খাবার গলাবদ্ধকরণ করছে বাড়ির কাজের বুয়াগুলো। রসাই ঘরেও রাজকীয়তার ছোঁয়া। সব হাঁড়িপাতির আসবাবপত্র তার নাম জানান দিচ্ছে। মাংস আর গোলাপ জামুনের গন্ধ মৌ মৌ করছে পুরো রসাই ঘর। অপরূপা পা রাখার সাথে সাথে সবাই একসাথে চোখ তুলে তাকায়। অপরূপা কোনো দিকে না তাকিয়ে খোদেজার দিকে তাকায়। খোদেজা চোখাচোখি হয়ে যায়, চোখ নামিয়ে ফেলে। বক্ষপঞ্জরে কাঁপুনি, গলা শুকিয়ে আসে।
আই শায়রা, তোর ভাইজান রে গরম পানি দিয়া আয়, এই মাইয়া রে নিয়া আজ যাত্রাপালা দেখতে যাবি। শায়রা পাতিলের পাতিলের বাটিতে গরম পানি ঢেলে নিতে নিতে বলল, জি আম্মাজান, যাব। ভাইজানের কাছে যাই। শায়রা বেরোনোর সময় সোহিনীকাকে ইশারা করে কিছু একটা সায়নী হাস্যমুখে বলে, মা বেগম, আমি আর অপরূপা খেতে বসি? কোলে নিয়ে বসতে হবে তোমাদের? মোটেও না। সোহিনী অপরূপাকে টেনে নিয়ে নিচে সোনালি রঙের চটপাতে বাদামি রঙের পেয়ালায় করে হরিণের মাংস আর গরম গরম গমের রুটি নিয়ে খেতে বসে। অপরূপা আবারও খোদেজার দিকে তাকায়। খোদেজা গিয়ে তার পাশে খেতে বসে, বলে, কাল জবাই করছে এই হরিণ, রাতে রাতে আমার সময় শেষ, খাওয়ার সময় পেলাম না। অপরূপা রুটি মাংসে বাড়িয়ে দেয়, আমাদের সাথে খান। রুটি ছিঁড়ে মুখে পড়ে খোদেজা উঠে যায়। অপরূপা খিদের চোটে তৃপ্তি সহকারে রুটি দিয়ে হরিণের মাংস খায়। কতদিন সে খায় না। 6 বছরের বাচ্চাটিকে নিয়ে তার মা আসে। সে মূলত সোহিনীরও মা, তবে আপন মা নয়। তার নিজের মা গত বছর 15 হবে। তার কয়েক বছর পর শেহতাজ সুলতান নতুন বিয়ে করেন। সেই ঘরে পুত্র শিভান, হাসি মুখে চঞ্চল দুরন্ত। বড় ভাইজানরা ছাড়া যাদের সাথে সে সারাক্ষণ লুতুপুতু দুষ্টুমিতে মেতে থাকে। সুন্দর বউ, আমিও তোমার সাথে খাবো। অপরূপা তার মিষ্টি হাসে। শিভানের মাও হেসে ছেলের কথায়। অপরূপা পাশে এসে বসে শিভান। রুটি ছিঁড়ে মাংস খেতে খেতে বলে, আমি বেশি বেশি খাবো, কারণ আমার মুখে বেশি রুটি। সোহিনী তার পেটে গুঁতো মেরে বলে, এর জন্যই তো আপনার পেটটা তবলার মতন হয়ে যাচ্ছে দিন দিন। কাজের বুয়া সহ সবাই একসাথে হি হি করে হেসে ওঠে। শিবান খেক খেক করে হাসে। অপরূপা আবারও তার হাসিতে থমকে যায়। বুকের ভেতর তোলপাড় হয়, কত প্রশ্ন মনে জাগে। খোদেজা পাতিলের ধোঁয়ায় কাশতে কাশতে জানতে চায়, তোমার বিয়ে কি কাজী বাড়িতে হয়েছে মেয়ে? কোন কাজীর বাড়ি সেটা? অপরূপা গলায় রুটি আটকিয়ে যায়। কাশতে কাশতে চোখ লাল হয়ে আসে তার। খোদেজা মহাবিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা নিশ্চয় কিছু লুকাচ্ছে। শেহজানের ঘরে ঢোকার সময় সাফায়াতের মুখোমুখি পড়ে যায় শায়রা। সুপ্রভাত সাফায়াত ভাই। সুপ্রভাত শায়রা বানু। শায়রা রেগে মেগে কড়া গলায় বলে ওঠে, বানু ডাকবেন না, আমার ভালো লাগে না। আমার বড়ই ভালো লাগে। ভাইজানের ঘুম ভেঙেছে? হ্যাঁ। শায়রা উকি দেয়। শেহজাদ চোখের উপর হাত রেখে পা টেনে শুয়ে আছে। কালকের জখমের তার শরীর অবচ্ছন্ন। উজ্জ্বল সুকুমার চেহারা ফ্যাকাশে রং ধারণ করেছে। শায়রা সাফায়াতকে প্রশ্ন করে, আপনি নাকি আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন? তা কবে? মনে হচ্ছে তুমি বেশ খুশি হবে আমি চলে গেলে। শেহজাদ হাত সরিয়ে বোনকে দেখে, মনোযোগ দিয়ে কথোপকথন শোনে। ভাইকে চোখ মেলতে দেখে শায়রা চুপ হয়ে যায়। আম্মাজান অনুমতি দিয়েছেন, আমরা আজ যাত্রাপালা দেখতে যাব ভাইজান। সাফায়াত শেহজাদের দিকে তাকায়। দুজনই বাঁকা হাসে। সাফায়াত বলে, আজ মঞ্চ সাজবে না? শায়রা কৌতূহলী বিষ্ট দৃষ্টি নিক্ষেপ করে। কেন সাজবে না? কাল নৃত্যশিল্পীর গায়ে চাকু মেরেছে সন্ত্রাসীরা, সে হাসপাতালে শায়িত আছে। শায়রার মন খারাপ হয়। শেহজাদ কথা বলে এবার, কাল মহলে মেহমান এসেছে শুনলাম। কোথাকার সে? দক্ষিণ ঘাট থেকে আব্বাজান নিয়ে এসেছেন, এইটুকুই জানি। আপনি
আপনি ঠান্ডা পানি ছোবেন না ভাইজান। সাফায়েত ভাইজানের সাথে খেতে চলে আসুন। আব্বাজান আর বড় চাচা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সাফায়েত হেসে পেটে হাত বুলিয়ে বলে, আজ কি হরিণের মাংস দিয়ে চলবে? তুমি আসার সাথে সাথেই মাংসের ঘ্রাণ পেলাম। খাদ্যরসিক সাফায়েত কথায় শাহেরা আর শাহজাদ হাসে। শাহেরা বেরিয়ে যাওয়ার পথে থেমে যায়, ছোট্ট করে বলে, হরিণের নয়, হরিণীর। সাফায়েত হাসে। শাহজাদকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন ভাইজান, খিদেতে আর তো মানছে না। শাহজাদ বলে, তুমি যাও, আমি আসছি। মহলের ভেতরে হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে পা বাড়ায় অপরূপা। কি সুন্দর এই মহলটি! একদিন সময় করে শাহেরা আর সোহিনীর সাথে পুরো মহল ঘুরে দেখবে সে। অকস্মিক একজন পুরুষের পদশব্দ টের পেল সে। পরিচিত আতরের গন্ধ নাসিকারন্ধে ভেদ করে। এক ছুটে সে আড়াল করে দাঁড়ায় মোটা গোলাকার স্তম্ভের পেছনে। কম্পিত বুকে হাত চাপা দিয়ে চোখ বুজে থাকে। শাহজাদ থামে, প্রখর দৃষ্টিতে তাকায় স্তম্ভের দিকে। সবুজ শাড়িটা দেখা যায়। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিদ্রিহ ভঙ্গিতে হেঁটে চলে যায়। অপরূপা ধীরে ধীরে উকি দিয়ে সুদীর্ঘ সুদেহ সুকুমার পুরুষটির গমন দেখে। কালকে সেই রক্তভেজা নির্মম আর পাশপর্দার মোটা পুরুষটি অপরূপাকে ভাবিয়ে তোলে। কানে আসে চাবুক মারার আওয়াজ আর অত্যাচারের চিৎকার করতে থাকা লোকটার মর্মভেদী আর্তনাদ। অপরূপা দ্রুত পায়ে ছুটে যায় সে আওয়াজ অনুসরণ করে। মহল চত্বরে গতকালকে সেই লোকটাকে পেটানো হচ্ছে। রক্তে মাখামাখি তার শরীর। আর কিছুক্ষণ এভাবে চাবুক পেটা করলে লোকটা অক্কা পাবে। পেটাতে থাকা লোকটাকে দেখে মনে হলো পয়সার বিনিময়ে গতর খাটা লোক, যার সাথে তার বিন্দুমাত্র শত্রুতা নেই, শুধুমাত্র পয়সার জন্য একটা মানুষকে এভাবে মারছে। আঘাত করতে করতে পাশবিক আনন্দে লোকটা হাসছেও। দেখতে কিশোকার রোগা মনে হলেও মারার সময় বেশ শক্তি প্রয়োগ করছে সে। ফলস্বরূপ নিজেই হাঁপিয়ে উঠছে। নৃশংস অত্যাচারে চাবুকের আঘাতে লোকটা পানি পানি শব্দ করছে। অপরূপা মায়া হলো, মানবিকতার বোধে জেগে উঠল। অপর লোকটির প্রতি রাগে ঘৃণায় অপরূপার দাহ হয়। ক্রুদ্ধ বাঘিনীর মতন ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে। লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায়। বিস্ময়াবৃত চোখে আকস্মিক অভ্যায়মন হয় অপরিচিতার সুরূপা নারীর অগ্নিময় দৃষ্টিতে দৃষ্টি মেলানোর আগেই সুপাং করে তার পিঠে চাবুক মেরে বসে সে। লোকটার পেছনে হাত চেপে ধরে কেন্নর মতন গুটিয়ে ধপাস করে পড়ে বসে। অপরূপার কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞাসা করে, এখন নিজের কেমন লাগছে? তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম। ওর বাড়িতে কে আছে আমি এখনো জানি না, তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের কাজ এটাই, দক্ষিণ ঘাটে খোঁজ লাগাও। সবার কাছ থেকে জেনে নিবে ওর স্বামী ওই ঘাটে ফিরে এলো কিনা, ওর খোঁজ নিয়েছে কিনা। শাহজাদ খেতে খেতে ভাবুক হয় তার চিন্তা যাত্রাপালা নিয়ে। মাঝে মধ্যে আব্বাজানের কথায় কর্ণপাত করে। শাহজাদ পুত্র, তুমি শুনছ আমার কথা? সম্রাট অতিভ্রম হয়। জি আব্বাজান, শুনতে পাচ্ছি। আমি শীঘ্রই সৈন্য পাঠাবো। পরক্ষণেই প্রসর
ললাটে ভাঁজ পড়ে, গভীর চোখ দুটোতে খেলে যায় কৌতূহল। কোন ঘটনার কথা বলছেন আব্বাজান? দক্ষিণ ঘাট? সাফায়াত কিছু বলতে গেলে শাহজাদ হক হাঁক ছেড়ে তাকে থামিয়ে দেয়। থামো। দক্ষিণ ঘাট বললেন আব্বাজান। জি। কটার সময় কন্যাটিকে পেলেন? আমি ঘাটে পৌঁছিয়ে 3:45 নাগাদ। তখন দেখলাম মেয়েটা কাঁপছে। ওনাকে কি জিজ্ঞাসা করেছেন উনি কটা থেকে দাঁড়িয়েছিলেন ওখানে? অনেকক্ষণ বলল। অজানা রহস্যকে জানার তীব্র ইচ্ছায় খাওয়া থামিয়ে দেয় সে। চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ্য রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম। দূরবীনের সাহায্যে আধো আধো একজন লাল টকটকে শাড়ি পরা একজনকে দেখেছিল সে ঘাটে। ভেবেছিল ডাকাতদের লোক সং সেজে দাঁড়িয়ে আছে। মেয়েটার কিছু দূরেই তাদের জাহাজ ছিল। যদি সে ওই কন্যাটি হয়ে থাকে, তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করল না কেন? সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্য ওই শাড়ি পরা মানুষটি। ওটা কি ওই কন্যাটি ছিল? সে সবাইকে চমকে দিয়ে বলে ওঠে, আব্বাজান, আপনি না জেনে শুনে ঘরে ডাকাত নিয়ে আসেননি তো? তন্মধ্যে কালো মিয়া এসে হাজির হয়। হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর। শাহজাদ খেকিয়ে উঠে বলে, কি হয়েছে সেটা বলো। সাহেব, চত্বরে কে জানি কবুতরের চাবুক মারি বহুত বেহুশ বানায় রাখছে। জিনপুরি ছিল সাহেব, জিনপুরি। আগুনের মতন জ্বলন্ত মুখ। 3বার চাবুক মারতেই আমার মাথা ঘুইরা উঠছিল সাহেব। দেখুন সাহেব, মারের দাগ কইরা গেছে। আমার বাড়ি যাওন অনুমতি দেন সাহেব, আমি এখানে আসতাম না আর। শাহজাদ বিরক্ত মুখে কবুতরের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটে দাগ বসে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিনপরি নেই এই মহলে। সত্যি করে বলো কাকে দেখেছ? কবুতর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম সাহেব, জীবনেও অমন জিনিস আমি মহলের আশেপাশে দেখি নাই। ওইটা মানুষ ছিল না। দ্বিতল ভবন চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা। কবুতরের আজগুবি কেচ্ছে শুনে শাহজাদ বিরক্ত হয়ে আধমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশে পড়ে আছে পানি। তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিচ্ছে। সে হাঁক ছেড়ে ডাকলো, সাফায়াত। বলো ভাইজান। শাহিনীকে ডাকো। জি। শায়রা আর শাহিনী হাজির হলো। কবুতর বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। ওই কন্যারে আমি কখনো দেখিনি। সে জিনপরি ছিল, এনারা ছিল না। শাহজাদ এবার কটমট গলায় বলল, ওকে কেউ কলম্বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো, দ্রুত যাও। কবুতর ভয়ে কাতর হয়ে লুঙ্গি গোছা তুলে দিল এক দৌড়। শায়রা, শাহনী আর শিবান হিহি করে হেসে উঠল। শিবান হাসতে হাসতে বলল, চিনকা কবুতর মনে হয় সুন্দর বউয়ের কথা বলেছে শাহজান ভাইজান। বলেই সে হিহি করে হাসতে লাগলো। শাহজান কৌতূহল চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে শিবান শায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। শায়রা শিবানের গাল টেনে দিয়ে বলল, ছি, তুমি এসব কি বলছো শিবান? ও এখানে কেন আসবে? শাহজান সন্ধিহান কণ্ঠে বলল, সুন্দরী বউকে। কথার গুরুত্ব দেওয়া শিবান উকি দিয়ে শাহজানের দিকে তাকিয়ে বলল, দাদাজান কাল যে সুন্দরী বউ নিয়ে এসেছিলেন সে। শায়রা ওর মুখ চেপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ থাকো। ও মিথ্যে বলছে সেটা তুমি জানলে কি করে? ও সত্যিও তো বলতে পারে। ওই মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকেদের গায়ে হাত তোলার? এত আস্পর্ধা তার?
আব্বা, আপনি কাকে মহলে এনেছেন? শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলল, শান্ত হও, আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি। জানতে চাইবো সে এটা করেছে কিনা। আলবাত সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এসেছেন, এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়ে গেছে। কারোর কথা কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপরূপা দ্বিতল ভবনে চত্বরে দাঁড়িয়ে পুরোটা শুনল চুপচাপ। সে অনুতপ্ত নয় একটুও। তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চাইল কেন সে এমনটা করেছে। অপরূপা তাদের সবটা বলল। একটা মানুষ মুখ খুলছে না, তারপরও কেন তার উপর জুলুম করা হচ্ছে। সায়রা ও শাইনি চুপ থাকে, পরক্ষণে হেসে ওঠে, বলে, মারাটা কিন্তু দারুণ ছিল আপা, নইলে 3 চাবুকের আঘাতে বেহুশ। বলেই দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপা তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা, যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা, যাবে না? সায়রার চেহারা মলিন হয়। নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছে ওই সন্ত্রাসীটা, তাই মঞ্চ সাজবে না। যাকে পেটাচ্ছিলেন উনি? জি। অপরূপা চুপ থাকে, বলে, সে যাই হোক, এমনভাবে মারার চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না। তুমি তুমি কোমলমতি, তাই এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইয়ের কাছে ছাড় পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনে বিরক্ত হয়। ওপর দিকে থেকে লোকটার যতটা সুকুমার সুদর্শন, ভেতরটা ঠিক ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষের শ্রেষ্ঠ, যার কঠিন রূপ এখনো সে দেখেনি। সন্ধ্যার নামাজ কালাম আর জিকির সেরে রসাই ঘরে রাতের খাবারের আয়োজনের ধুম পড়েছে। সকলের জন্য রুটি বেলছে মতিবানু। পান খাওয়ার কারণে জিহ্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে বার কয়েক তাকায় সে, আর তার বোকামির কথা মনে করে দাঁত কেলিয়ে হাসতে ইচ্ছে হয়। সে তো রাজার ঘরের রানী হওয়ার মতন মেয়ে, সে কিনা ঘরে ছেড়ে এমন একজনের হাত ধরে যার দুকুলে কেউ নেই। অপরূপা পিঁড়িতে বসে তরকারি কেটে দেয়। সিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে, টুকটাক প্রশ্ন করে, যেন বাড়িতে কে ছিল, আগে রান্নাবান্না করতো কিনা, পড়াশোনা কতটুকু করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পারে কিনা। অপরূপা তার জবাব দেয়। সব শুনে খোদেজা মাঝে মাঝে মেয়েটিকে আর আঁচল হতে দেখে। তার সহজ সরল চেহারার পিছনে যে লুকিয়ে আছে কঠিন এক তেজস্বরূপ রূপ। হামেদা বেগম জানতে চায়, কবুতরকে মারার সময় হাত কাঁপেনি? অপরূপা ঘাড় নাড়ে। লোকটা চাইলে আমাকে আটকাতে পারত, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই মারতে সুবিধা হয়েছে। হামিদা হেসে ওঠে। খোদেজা বলে, এমন ভুল আর করো না। শেহজাদ চুপ থাকে না, যেমন আছে তেমন থাকো, তোমার স্বামীর খোঁজ পেলে চলে যাবে। আমি এখানে থাকতে আসিনি মা বেগম। খোদেজা চুপ হয়ে যায়। পিতৃমাতৃহীন বড় হলে এই একটা সমস্যা, যার এগুলো কুল নেই, তার হাত ধরে তুমি পালালে। আমার জায়গায় থাকলে আপনি আরো আগেই পালাতেন। খোদেজা আশ্চর্যিত চোখে চেয়ে থাকে। কি অদ্ভুত, মেয়েটার ফটফট করে কথা বললে যাচ্ছে, শেহজাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা। খোদেজা এবার চুপসে যায়। তোমার স্বামী যদি আর না ফেরে, কোথায় যাবে তুমি? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়। কথোপকথনের ভাটা পড়ে। তোর মধ্যে শাহজাহান সাহেবের ডাক পড়ে। অপরূপা, তোমার সাথে কথা আছে, বেরিয়ে এসো।
হাত ধুয়ে ততস্থ পায়ে বেরিয়ে যায় অপরূপা। শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। অপরূপা ওনার পেছন পেছন হাঁটে। নিচু স্বরে জানতে চাই, ওনার কি কোনো খবর পেয়েছেন? আমার পুত্র লোক পাঠিয়েছে। ওখানকার বাসিন্দা মাঝি জেলেদের বক্তব্য, তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে যায়নি। অপরূপা ব্যথিত হয়। শাহজাহান সাহেব প্রশ্ন করে, তোমার স্বামী কয়টায় তোমায় ঘাটে রেখে গিয়েছিল? জোহরের আজান পড়েছে সবে, ঠিক সেই সময়। শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ দুটো চকচক করে ওঠে অভিশপ্ততায়। তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল। অপরূপা ভাবে, তারপর বলে, হ্যাঁ ছিল। ওটা ট্রলার থেকে বড় বড় বক্স তুলছিল ঘাটে। ঠিক তারপরেই কিছু সৈন্য আসে, কিন্তু সৈন্য ঘাটে পৌঁছানোর আগেই তারা চলে যায়। সৈন্যরা তোমায় কিছু বলেনি? না, সৈন্যদের পেছন পেছন একজন বুড়ি আর তার 2 নাতি নাতনি আসে। আমি তাদের সাথেই ঘাটে বসে থাকি। এত প্রশ্ন কেন জিজ্ঞাসা করছেন? শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলে, জাহাজটাই ডাকাতদের ছিল। ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করলো না কেন? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হাঁ করে চেয়ে থাকে। ডাকাত? হ্যাঁ ডাকাত। ওরা ডাকাত ছিল, তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যিই জানতে না ওরা ডাকাত ছিল? না, আমি কি করে বুঝবো ওনারা ডাকাত ছিল? ওনারা তো 10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না ওরা কেন তোমার ক্ষতি করলো না? আমার কাছে ওরা কি বা পেত? তাই হয়তো। অপরূপার গায়ে কাঁটা দেয়। সে ডাকাতদের সামনে দাঁড়িয়েছিল তখন। কি ভয়ঙ্কর! আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে। না হলে ওরা তোমার ক্ষতি করলো না কেন? শেহজাদের কথা শোনা মাত্রই অপরূপার গত্রদাহ হয়। সে খানি কয়টা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বোঝে। আশ্রিত হয়ে এসেছি, তাই বলে আমাকে যা তা বলবেন উনি? আমি ডাকাত? তুমি যথার্থ তাকে ভুল বুঝছো মেয়ে। ওর কথা যুক্তি আছে, ও যুক্তি ছাড়া কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো। ও কিন্তু ভুল কথা বলেনি। সৈন্যরা খোঁজ লাগিয়েছে ইতিমধ্যে। তারা জানতে চায় কোন কাজীর বাড়িতে তোমাদের নিকাহ হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলে ওনার কাছে পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢোক গিলে সত্য লুকাতে আমতা আমতা করে বলে, আমি কিছু জানি না, কিছুর নাম জানি না, কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে ওঠেন, তুমি না বললে তুমি পড়াশোনা করেছো? এত শিক্ষিত হয়ে তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত, বুদ্ধিমতী অপরূপা। কিছু জানো না, এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। সম্রাট ইতিমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর, তারপর পলাশপুর, সন্দপুরে সব কাজী বাড়িতে খোঁজ নিচ্ছে। সত্যিটা বেরিয়ে আসবে। অপরূপা চক্ষুভর্তি জল দেখা যায়। আপনি আমাকে অবিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে হেসে বলে, কাবিননামায় তোমার বরের সব তথ্য থাকবে। তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়া খুব জরুরি। অপরূপা কিছুক্ষণ চোখ বুজে ঠায় দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয়। বুকে চিবুক ঠেকিয়ে বলে, আমাদের নিকাহ রাতে হতো সাহেব। তার মুখ নিঃসৃত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগ্রন্থ হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম, নিস্তব্ধতায় মহলের চারপাশে ঘন জঙ্গলকৃত পর্বত হতে বন্য শেয়ালের কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপার চোখে খুব তাড়াতে নিদ্রা নামে ভোর রাতে।
আজও তাই। মরার মতন ঘুমে বিভোর হয়ে আছে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার আর ঘুমগ্রস্তের মতন শুনশান নীরব নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশেও মেঘলা। যে কেউ সহজে ভয়ঙ্কর নগরী হিসেবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান সড়ক ধরে দলে দলে ডাকাত সৈন্য এসে ঘেরাও করল সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল। সদ্য শায়িত কবরস্থান হতে চুরি করা কাপড় পরা কাফনের কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতন ঘুমায়, এটা তাদের বিশ্বাস। প্রাচীর টপকে মহলের পেছনে বড় পুকুর গাছটির মাধ্যমে লতাপাতার সাহায্যে ছাদ টপকে আরো একটি গোপন পন্থ অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতন ঘুমাচ্ছে। দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়িতে বৈদ্যুতিক তার কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তারা। একদল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব লাগানো ছিল তার ঘরটিতে। সেই বাল্ব বন্ধ করে মাথার উপর হারিকেনের শিখা ছোট করে জ্বালিয়ে রেখে ঘুমায় সে। তার পুরনো অভ্যাস, আজও তার ব্যতিক্রম ঘটেনি। হারিকেনের মৃদু আলোয় তার ঘুমন্ত মুখে পড়তেই ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়, সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত সৈন্য পা ফেলতে ফেলতে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার উপরে ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসের আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়াচড়া টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত সৈন্যটি। হাতড়ে পুটলি থেকে তার সমস্ত গয়না আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপা ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বীভৎস আওয়াজ তুলে বেরিয়ে ঢুকে পড়ে অন্য কক্ষে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে ওঠে অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে নয়, কক্ষের দরজা খোলা দেখে বক্ষপিঞ্জর কেঁপে ওঠে তার। দরজা বন্ধ করেনি সে। তার মানে এই নয় যে দরজা খুলে রেখে ঘুমিয়েছে। কে এসেছিল তার ঘরে, সেজন্যই তার এমন অস্বস্তি লাগছে। কে হতে পারে? ভয়ে বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। পা জোড়া অসাড় হয়ে আসে, চোখে ঝাপসা দেখে। ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছু দূর চলে যেতেই একজন ডাকাত সৈন্য পিছ থেকে এসে চেপে ধরে তার মুখ। অপরূপা নখ দিয়ে খামচে ধরে গোঙাতে থাকে। ডাকাত সৈন্যের নোংরা হাতের স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে ওঠে, চেঁচানোর চেষ্টা করে। একসময় সফল হয়। ততক্ষণে তার কবরীবদ্ধ কেশপা ধূপ করে ছড়িয়ে পড়ে মধ্য দেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙ্গুলের নখের ছাপ বসে যায়। তারপরও সে ছুটে নিরুদ্দেশ অন্ধকারে। হারিকেনের ছিটকে পড়া ঝনঝন শব্দ করে ভেঙে যায়। সাথে সাথেই শেহজাদের ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে লাফিয়ে উঠে বসে সে। উঠে দেওয়ালে সুইচ টিপতেই বাল্ব জ্বলে না। সে তার মাথার উপরে টর্চ জ্বালিয়ে থাকে, সেটাও পায় না। অথচ সেটি সে ঘুমানোর আগে মাথার উপর রেখেছে। ধপ 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 পায়ের আওয়াজ কানে ভেসে শক্ত হয়ে জমে যায় সে। দেশলাইট কাঠি জ্বালিয়ে হারিকেনে
খুঁজে নেয়। হারিকেনের আলো জ্বালিয়ে গমগমে স্বরে কে বলে উচ্চস্বরে ডাকতেই সে পায়ের শব্দগুলোতে এবার দৌড়ানির আভাস টের পায় সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয় মাত্রে অনুসরণ করে সে হারিকেনের আলো একদম কমিয়ে নীরবে পা ফেলে বাইরে পড়ল। কক্ষের থাকা প্রকাণ্ড তলোয়ারটি সাথে নাই। সে ঘর বেরোনোর সাথে সাথে পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরের বিকট শব্দে গোলাগুলির শব্দ হয়। আগুনের ঝনকানি মহলের ফাঁক-ফোকর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকলের কথার ভেতরে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতের দল কি করে প্রবেশ করেছে তা অন্দরমহলে অবিশ্বাস্য। ততক্ষণে তীব্র বেগে ছুটে আসা একটি শরীর এসে পিঠে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলোয়ার দিয়ে আক্রমণ করতে অদ্ভুত শব্দ করে তার গায়ের উপর ঢলে পড়ে এক কোমলমতি নারীর শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেনের ওপর তুলে মুখখানা দেখার চেষ্টা করে সে। প্রবল আঘাত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির চোখ দুটো ব্যথায় জল টলমল করতে করতে গড়িয়ে দুই পাশে। শেহজাদ দেখল মেঘের কোলে একটি চাঁদ যেন নিজেকেই কলঙ্কমুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, আমি ডাকাত নই। শেহজাদ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উচ্চারণ করে, রূপা। ডাকাত দল মহল ছাড়তে বাড়িতে হইচইয়ের রব পড়ে গেল। হারিকেনের আলো বাড়িতে শাহজাহান সাহেব, শেহতাজ সাহেব, খোদেজা আর হামিদা ছুটল কন্যাদের কক্ষের দিকে। সায়রা আর সোহানীও তখন বেরিয়ে এলো কক্ষ থেকে। কণ্ঠে প্রবল উৎকণ্ঠা মিশিয়ে বলল, আম্মা, বাইরে গোলাগুলির শব্দ হচ্ছে কেন? খোদেজা হাউমাউ করে কেঁদে ওঠে। তাদের সারা মুখে হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলে, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? সায়রা আর সোহানী বলে, না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কি হয়েছে বলেন? মহলে ডাকাত ঢুকেছে। সায়রা ও সোহানী আটকে ওঠে। হৃৎস্পন্দন বেড়ে যায় আতঙ্কে। বলে, আম্মাজান, কে যেন চিৎকার দিয়েছে। সেই শব্দ শুনেই আমাদের ঘুম ছুটে গিয়েছে। বিদ্যুৎও নেই। ভাইজান আর সাফায়াত ভাই ঠিক আছে? শাহজাহান সাহেব আর শেহতাজ সাহেব ততক্ষণে বন্দুক নিয়ে ছুটে যায়। পেছন পেছন বাকিরাও ছুটে। বাড়ির কাজের বুয়াগুলো বিলাপ করতে থাকে ভয়ে। সবাই তখন টাকা পয়সা গয়নাটির বিষয়ে চিন্তা ছিল না। চিন্তার বিষয় ছিল কারো কোনো ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে। ভীতিগ্রস্ত পায়ে সম্রাটের কক্ষের দিকে যেতেই হারিকেন আর তলোয়ার হাতে শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখল সবাই। সায়রা ডাক দিল, ভাইজান। শেহজাদ ঘাড় ঘুরিয়ে সবার দিকে চোখ বুলালো। সবার চোখে ভয়। ত্রেষের কুণ্ডলী দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, ঠিক আছো আমার বোনেরা? সবাই এগিয়ে আসে। সায়রা ডুকরে কেঁদে বলে, জি ভাইজান। ওরা কি আপনাকে আঘাত করেছে? আপনি এখানে কেন? কে ওভাবে চিৎকার করেছে? খোদেজা ছুটে এসে পুত্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে চেঁচিয়ে। শেহজাদ শান্ত গলায় বলে, আমি ঠিক আছি আম্মাজান, কাঁদবেন না। তাহলে কে ওভাবে চিৎকার করেছে? শাহজাহান সাহেব বলেন, অপরূপা। সে কোথায়? সায়রা, সোহানী, অপরূপার পক্ষে যাও। মেঘমন্দ্র গলায় শেহজাদ বলে ওঠে, তার দরকার নেই। সবাই তার দিকে তাকায়। শেহজাদ হারিকেনের উপর করে ধরে। লম্বা বারান্দাটির এক কোণে গুটিসুটি মেরে কেন্নর মতন গুটিয়ে হেলে পড়ে আছে সিঁদুর রাঙা শাড়ির পরা অপরূপার শরীর। তাছাড়া তার
ছাড়া পাওয়া চুল গৃহতলে আসিত। মুখটা দেখা যাচ্ছে না কেশপাশের আড়ালে ঢাকা পড়ায়, তবে সতর্বিরো পা জোড়া প্রকাশ্য। শেহজাদের তলোয়ারের আঘাতে কাটা পড়েছে তার হাতের বাহু, রক্ত ছিটকে এবং গায়ে ঢলে পড়ায় শেহজাদের পাঞ্জাবিতে রক্ত লেগে গিয়েছে। তলে রক্তের চিহ্ন, আর অপরূপাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে প্রায় আটকে ওঠে সবাই। শেহজাদকে দেখা মাত্রই কেঁদে ওঠে সর্বশক্তি দিয়ে। সে ধাক্কা দিয়ে কোনায় গিয়ে পড়েছিল অপরূপা, এবং সাথে সাথেই অচৈতন্য বরণ করে নিয়েছে। খোদেজা হাহাকার করে বলে ওঠে, মেয়েটাকে নষ্ট করে দিল। ও খোদা, এটা কি করলে তুমি? বিয়ের পর স্বামীর ভার না পেল মেয়েটা। শেহজাদ মায়ের আহাজারি থামিয়ে দিয়ে বলল, আম্মু থামুন, আমার মনে হয় এমন কিছুই হয়নি। ওকে আক্রমণ করতে চেয়েছিল, ও পালিয়ে এসেছে। ভুল করে আমি ওকে আঘাত করেছি। শাহজাহান সাহেব গলা চড়িয়ে বললেন, এটা কি ঠিক করেছ? মেহমানকে এভাবে আঘাত করেছ? ওপরওয়ালা রুষ্ট হবেন পুত্র। আমরা কি করে নিশ্চয় নিশ্চিত হলাম যে সে ডাকাত? খোদেজা কড়া গলায় বলল, ও তো বলেছে ভুলে মেরেছে। এভাবে চড়াও হচ্ছেন কেন? হামিদা বেগম শিভানকে নিয়ে ঘটনাস্থলে এলো। বলল, ফুলবানুকে পাওয়া যাচ্ছে না ভাবিজান। সবাই বুক ধক করে উঠল। তন্মধ্যে সাফায়াতও উপস্থিত হয়। শেহজাদ ভাই কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লাগছে, অবস্থা গুরুতর। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শেহজাদ অপরূপার দিকে তাকায়, বলে, এদিকে এই মেয়ের এই অবস্থায় পড়ে রয়েছে, আমার হাতে একটা নিষ্পাপ প্রাণ আঘাত পেয়েছে, এটা আমি মানতে পারছি না। সাফায়েত নিথর হয়ে পড়ে থাকা অপরূপার দিকে তাকায়। সায়রা আর সোহিনী ততক্ষণে অপরূপার কাছে ঘেঁষে বসে। রক্ত দেখে তারা অপরূপাকে ধরতে ভয় পাচ্ছে। শেহজাদ সাফায়েতকে বলে, দ্রুত ডাক্তারবাবুকে আসতে বলো সাফায়েত, আমি এই মেয়েকে চত্বরে নিয়ে যাচ্ছি। তারপর ফুলবানুকে খুঁজব। কালু মিয়া আর মফিজের চিকিৎসা হবে। আম্মা, আর কয়েকটা হারিকেন জ্বালিয়ে দিন। বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে, বাতি জ্বলবে না। দ্রুত যান, ভীতু হবেন না। খোদেজা আর হামিদা চলে যায়। শেহজাদ এগোয় অপরূপার দিকে। সায়রা ও সোহিনীর চোখ ভিজে ওঠে অপরূপাকে ওই অবস্থায় দেখে। মেয়েটার উপর অনেক ঝড় যাচ্ছে, তারা বুঝতে পারছে তা। শেহজাদ এসে বাজা খোলা করে তুলে নিতে বলে, পরে তোমরা তাকে বলো না যে আমি যে তাকে করে নিয়েছি। সে আমায় ঘৃণা চোখে দেখবে। ভাইজানের দিকে বিহলিত চোখে তাকাই দুই বোন। তাদের ভাইজানকে অপরূপা ঘৃণার চোখে দেখবে, অথচ সে রূপনগরের সম্রাট, রূপনগরের রূপের বাহক। রূপনগরের কত চোখ ঝলসানো রূপসী তাদের প্রাণপুরুষ হিসেবে শেহজাদকে চায়। দিবাস্বপ্নে বিভোর হয়ে থাকে। যার দারাজ গলার স্বর শুনে নারীর মাতোয়ারা হইতে বাধ্য হয়। গভীর চাহনির দিকে তাকিয়ে হৃদয় পিণ্ডে কাঁপুনি ধরে। সুলতান মহলের উত্তরাধিকারী সত্ত্বে নয়, সে নিজ গুণে সকলের কাছে পরিচিত, যার সাহসিকতা, বুদ্ধিমত্তা, পরোপকারিতা, ন্যায়পরায়ণতা আর উদারতার মানুষ মুগ্ধ। যে পুরো রূপনগরের ন্যায় বিচারের মশালিতে উত্তম
ফয়সালার দানকারী তাকে একটি ক্ষুদ্র মানবিক ঘৃণার চোখে দেখবে? কি কারণ? যদিও দেখে তাতে কি যায় আসে? একজন অতিশয় নগণ্য কন্যার ঘৃণাকে কেন তিনি এত প্রাধান্য দিলেন তা বেশ ভাবিয়ে তুলল দুই বোনকে। পরক্ষণে মনে হলো অপরূপার ভাবনাই ঠিক, কারণ সে তো সম্রাট শাহজাহানকে চেনে না। যদি চিনত তাহলে যে দু চোখ দিয়ে ঘৃণা ছুটছে সেই দু চোখে ঘৃণা করত সে। অপরূপাকে চৌকির ওপর শুইয়ে দিয়ে বোনদের কৌতূহলী চোখ দুটো এড়িয়ে ফুলবানোর খোঁজে বেরিয়ে পড়ল শেহজাদ। ডাক্তার চলে এসেছে, অপরূপা চিকিৎসা করছে। ডাক্তারের কথায় কালু মিয়া আর মফিজের রূপনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতিবানও আহাজারি শোনা যাচ্ছে। ফুলবানো তার আপন চাচাতো বোন। স্বামী তালাক দেওয়ার পর মতিবানোর সাথে সুলতান মহলে খোঁজে আসে সে। শেহজাদের শরণাপন্ন হয় কাজ নিয়ে। তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খোদেজা তাকে রেখে দেয়। মফিজের সাথে তার নিকাহ হওয়ার কথাবার্তা চলছিল মহলের ভেতর। খোদেজার ঘটক ছিল। সপ্তাহখানিক পর তাদের নিকাহ হতো শেহজাদকে জানানোর পর। শেহজাদ ফুলবানুকে স্নেহ করে ফুলকলি ডাকে। ফুলকলিও সাহেব ভাইজানকে নিজের পর সব চাইতে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। জায়নামাজে বসে সবার আগে সেই সাহেব ভাইজানের জন্য দোয়া করে, হায়াত খোঁজে। সাহেব ভাইজান রূপনগরের প্রাণ। সেই ফুলকলির অনুপস্থিতি শাহজাহানকে বড়ই চিন্তা আর ভয়ে ফেলে দিয়েছে। সায়রা ও সোহানী হারিয়ে গেলে যেমনটা লাগতো তার ঠিক তেমনটাই লাগছে, অস্থির লাগছে। খোদেজা বিলাপ করা শুরু করেছে ওইদিকে। ডাকাত দল সোনাদানা, নগদ টাকা পয়সা আর জমি জমার কাগজপত্র নিয়ে গিয়েছে। শাহজাহান সাহেব কেদারায় বসে রয়েছেন চুপচাপ। জমি জমার কাগজপত্র দিয়ে কি করবে তারা? অপরূপার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে চেতনা ফেরেনি। সায়রা আর সোহানী তার গলার পাশে নখের আঁচড় দেখে আঁতকে উঠল। ডাক্তারের দেওয়া ওষুধ লাগিয়ে দিয়ে হাত পাখা বাতাস করতে করতে ডাকল, অপা উঠো, অপা কিছু হয়নি তোমার। কয়েক লগ্ন পর ফুলকুলিকে না পেয়ে শেহজাদ ফিরে এলো হতাশাগ্রস্ত হয়ে। এসেই কাষ্ঠস্বরে বসে পড়ল পরাজিত ভঙ্গিতে। বসতেই চোখে আঁখি পতিত করল সায়রা আর সোহানীর দ্বারা ঘিরে থাকা কন্যাটির দিকে। অনুপাত নিয়ে ভাবে তার আগে এমন ভুল সে কখনো করেনি। তন্মধ্যে চত্বরের সৈন্যরা দলবল সহ প্রবেশ করে। সম্রাট শাহজাহান সাহেব শেহতাজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। সৈন্যপ্রধান কাসিম বললেন, হুজুর, ফুলকলির খোঁজ সবাই কাজ করছে, আমরা তাকে খুঁজে পাবো শীঘ্রই। আরো একটা খবর আমরা নিয়ে এসেছি, সেটা হলো আশপাশের 4-5টা গ্রামে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি কোনো কাজের বাড়িতে অপরূপা আর রহমানের নিকাহ পড়ানো হয়নি। সুতরাং রহমান নামের কেউই অপরূপার স্বামী নয়। শেহজাদ আশ্চর্যিত গলায় বলে, তার মানে অপরূপা মিথ্যা বলেছে? হ্যাঁ, মিথ্যা বলেছে। তাদের বিয়ে হয়নি। তবে অপরূপার গ্রামে গিয়ে জানতে পেরেছি একজনের সাথে অপরূপার অল্পদিনের পরিচয় ছিল এবং তার সাথে অপরূপা ঘর ছেড়েছে। তারা দুজনকে ভালোবাসতো। এই লোকটার খোঁজ করা হচ্ছে। তাকে পেয়ে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। শেহজাদ জানতে চাইল, কাসিম, আজকের ঘটনার সাথে অপরূপার কোনোভাবে কোনো সংযোগ? আমরা সন্দেহ করছি, কিন্তু অপরূপা প্রেমিককে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত
করে বলতে পারছি না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। শাহজাদ পণ করল অপরূপাকে সে চোখে চোখেই রাখবে।